আজকে হচ্ছে আমাদের আইসিটি পঞ্চম অধ্যায়ের চতুর্থ লেকচার। আজকের লেকচারে আমরা 152 নম্বর এমসিকিউ থেকে শুরু করে 200 নম্বর এমসিকিউ পর্যন্ত আলোচনা করব। তো 152 নম্বর এমসিকিউটা আমাদের কি আছে দেখে আসি। তো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, তো আমাদের 152 নম্বর এমসিকিউ এর জন্য উপরে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্দীপক দেওয়া আছে। সেই উদ্দীপকে বলা আছে যে ইকবাল একটি প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রোগ্রামটি অ্যালগোরিদম তৈরি করে এর আলোকে কোড লিখল। তো অ্যালগোরিদম হলো চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতি। নো ডিবাগিং, নো সুডোকোড হতে পারে না, ধাপে ধাপে সমস্যা সমাধান করার কি পদ্ধতি। তো আমরা ভালো করেই জানি অ্যালগোরিদম কি করতে হয় আমাদের, ধাপে ধাপে লিখতে, ধাপে ধাপে কোনো একটি সমস্যার কি করতে হয়, লিখে সমাধান করতে হয়। ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এরকম করে লিখতে হয়। তো এই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে সঠিক উত্তর ঘ নাম্বার। দেন 153 নম্বর এমসিকিউ, উদ্দীপকের উল্লেখিত অ্যালগোরিদমের বৈশিষ্ট্য। অ্যালগোরিদমের কী কী বৈশিষ্ট্য আমরা জেনে নিই। যে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে, ইয়াস প্রোগ্রামে ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রামে পরিবর্তন ও পরিবর্ধন করতে সহায়তা করে। 153 নম্বর এমসিকিউ। আচ্ছা, একটু আইডিয়া করো তো, উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো, দেখি কি বলো। বুদ্ধিমত্তা খাটিয়ে 153 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে, আমি একটু দেখে নিচ্ছি, ওয়েট। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। বলা হয়েছে যে উদ্দীপকের উল্লেখিত অ্যালগোরিদমের বৈশিষ্ট্য হলো, মানে অ্যালগোরিদম কী কী বৈশিষ্ট্য আমরা পালন করে, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে। ইয়েস, প্রোগ্রামটা আমি কী উদ্দেশ্য তৈরি করলাম সেটা বুঝতে আমরা পারি, সেটা কি দেখে, অ্যালগোরিদম দেখে। দেন প্রোগ্রামে ভুল নির্ণয় করতে সহায়তা করে, কোনটার পর কোনটা করা উচিত ধাপটা, এটা আমরা ভুল নির্ণয় করতে কী করতে পারি, সহায়তা পেতে পারি। অন্যদিকে প্রোগ্রামের পরিবর্তন, প্রোগ্রামটা পরিবর্তন বা পরিবর্ধন করতে আমাদের কি করে, সহায়তা করে। এবার নিচে আরও একটি উদ্দীপক আছে, উদ্দীপকে বলছে প্রোগ্রামের প্রোগ্রামার ইকবাল তার কোম্পানি সিস্টেম অ্যানালাইসিস্ট অ্যানালিস্ট হাসান চিত্রের মাধ্যমে, আবার রিপিট, প্রোগ্রামার ইকবাল তার কোম্পানি সিস্টেম অ্যানালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রোগ্রাম কিভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলোকে প্রোগ্রাম শুরু করলো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে হাসান কি করলো, যে এই যে বলছে যে চিত্রের মাধ্যমে একটি প্রোগ্রাম কিভাবে রচনা করে তা দেখিয়ে দিল, ইকবাল এর আলোকে প্রোগ্রাম রচনা করা শুরু করলো। এখন বলছে যে উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতি কি বলে। অবশ্যই চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান পদ্ধতিকে ফ্লো চার্ট বলে, কারণ ফ্লো চার্টের মাধ্যমে আমরা কি করি, চিত্রের মাধ্যমে কোনো একটি প্রোগ্রামের সমস্যার সমাধান করে থাকি। 155 নম্বর এমসিকিউ বলছে উদ্দীপকের উল্লেখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো, উদ্দীপকের উল্লেখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম পরিকল্পনা, প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়, ধাপে ধাপে সমস্যার সমাধান করা যায়। 155 নম্বর এমসিকিউ। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। সঠিক উত্তর ক নাম্বার 1 আর 2। জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম পরিকল্পনা করা হয়, প্রোগ্রামের প্রবাহের দিক অনুধাবন করা যায়, ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হবে। যে কারণে এটা নয়, ঠিক আছে। দেন পরবর্তী প্রশ্নে আসি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 156 নাম্বার বলছে ম্যাথমেটিক্যাল, দেখতে পাচ্ছ উদ্দীপক উল্লেখিত প্রথম হেডার ফাইল সঠিক রূপ কোনটি, প্রথম হেডার ফাইলের সঠিক রূপ কোনটি। আচ্ছা, এইটা প্রশ্নের উত্তর দিবে হচ্ছে কৃষ্ণা, বলো সঠিক রূপ কোনটি হবে। 156 নম্বর প্রশ্নের উত্তর ঘ নাম্বার। কত নাম্বার। ঘ। ইয়েস, উত্তর হচ্ছে সঠিক উত্তর ঘ নাম্বার। কেননা, কারণ আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারে এসটা বড় হাতের আছে, আমরা জানি যে কি করতে হয়, ট্যাগের ভিতরে লেখাটা অবশ্যই ছোট হাতের হবে, সেক্ষেত্রে এটা হতে পারে না, অবশ্যই এটা হতে পারে না, এটা হতে পারে না, এগুলো সবগুলোই বড় হাতের, এগুলো সবগুলোই বড় হাতের, ঠিক আছে। অতএব হেডার ফাইলের লেখাগুলো অবশ্যই ছোট হাতের হতে হবে, দেখতে পাচ্ছ
ছোট হাতের আছে, অতএব এটা সঠিক। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। উদ্দীপকের উল্লেখিত প্রিন্টএফ এবং স্ক্রিনএফ ফাংশনের কাজ হলো। প্রিন্টএফ এবং স্ক্রিনএফের কাজ কি? আউটপুট দেখানো, ইনপুট নেওয়া। প্রিন্টএফের কাজ হচ্ছে আউটপুট দেখানো, স্ক্রিনএফের কাজ হচ্ছে ইনপুট নেওয়া এবং পর্দায় প্রদর্শন করা এবং প্রিন্ট করা। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, 3 নাম্বারটা নয়। দেন পরবর্তী প্রশ্নে বলছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? ফর লুপ চালাইছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল দেখতে পাচ্ছি 2, মানে 2 থেকে শুরু, 2 থেকে শুরু। কতক্ষণ পর্যন্ত চলবে এটা? কন্ডিশনটা আছে 10 পর্যন্ত এবং এটার ব্যবধান হচ্ছে 2 দিয়ে করে। তো আমি বলেছিলাম যে যখন আপনার এরকম ব্রেক কি থাকবে, ব্রেক থাকবে, তখন আপনাকে এই কন্ডিশনের দিকে তাকালে হবে না, তখন তাকাতে হবে এখানে, এই যে সি ইকুয়াল ইকুয়াল 6। তার মানে আমরা বলতে পারি প্রথমে 2, তারপরে 6, 4, তারপর কি 6। সেক্ষেত্রে সঠিক উত্তর আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, ওকে। তো আমি যে প্রশ্নটি বুঝাচ্ছিলাম, এটার সঠিক উত্তর হচ্ছে 3। তো আমি 3 কিভাবে উত্তরটা করলাম খেয়াল করা একটু। শর্টকাট টেকনিকটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এখানে কন্টিনিউ কিংবা ব্রেক আছে কিনা। তো ব্রেকের ক্ষেত্রে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যখনই আপনার এখানে ব্রেক থাকবে তখন আপনার এই কন্ডিশনটার দিকে আর তাকানো যাবে না। এখানে এই কন্ডিশনের দিকে আর তাকা যাবে না, এখানে এই কন্ডিশন বাদ। এখন কন্ডিশন ফ্লো করবো হচ্ছে আমরা এটা। এক্ষেত্রে আমাদের শুরুটা হবে কি থেকে? 2 থেকে। কত কত করে বাড়তেছে আমরা দেখতেছি, 2 2 করে বাড়তেছে, তাহলে কত চলবে? 4। দেন কত হবে? 6। 6 হলে বলছে যে ব্রেক, তুমি আর চলিও না, থামে যাও। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1 বার, 2 বার, 3 বার। সঠিক উত্তর আমার মতে হচ্ছে 3। তো আমি এই প্রশ্নটা অ্যানালাইসিস করার জন্য চ্যাটজিপিটি সার্চ দিয়েছি, দেখি সেখানে উত্তরটা কি বলছে। তো দেখি আসি আমরা সেখানে উত্তরটা কি বলছে। দেখতে পাচ্ছ যে ইকুয়াল টু সি, প্রশ্ন এক কথায় আমরা এখানে কোডটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের প্রশ্ন। হ্যাঁ, তো এখানে বলে দিছে, চলুন দেখি লুপটি কিভাবে চলে। সি ইকুয়াল টু প্রিন্ট এফ আইসিটি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত 6-এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তার মানে 2, এখনও 2 কি হয় নাই, 6-এর সমান হয় নাই, অতএব লুপটা চালু। এই যে বলছে লুপ চালু। দেন 2টা হয়ে যাবে 4। প্রশ্ন হচ্ছে 4 কেন হলো? দেখতে পাচ্ছ সি ইকুয়াল সি প্লাস 2, মানে 2 2 করে বাড়তেছে, এই জন্য সি ইকুয়াল সি প্লাস সি ইকুয়াল 2, 4 হয়েছে। তার মানে 4টাও এখনও কিন্তু 6-এর সমান হয়নি, এজন্য এখনও লুপটা চালু। এখন লুপটা কত হয়ে যাবে? 6। 6 হয়ে যাওয়ার পর এখন সে 6 পর্যন্ত যাবে, যাওয়ার পর সে আর চালাবে না। তো তখন সে কী করে দেবে? ব্রেক করে দেবে। ব্রেক মানে হচ্ছে থেমে যাও, তার মানে লুপটা এখানে থেমে যাবে। তার মানে আউটপুটটা হচ্ছে 2 4 6। 2 4 6, তাহলে কয়বার হলো? 1 বার, 2 বার, 3 বার। তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি আইসিটি মোট কয়বার প্রদর্শিত হবে? 3 বার। এখন পরের প্রশ্নটাতে কি বলছে খেয়াল করো। পরের প্রশ্নটাতে বলছে ইফ সত্যটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? তার মানে আমি যদি এই সত্যটা বাদ দিই, ইফ শব্দটা কি বাদ দিই, তাহলে আমার তো এখানে আর দেখার দরকার নেই, চলে যাচ্ছে এখানে। তার মানে 2 থেকে শুরু, কত থেকে শুরু? 2 4 6 8, কারণ 10 পর্যন্ত চলবে। 2 4 6 10, 6 এর মানটা 10-এর চেয়ে ছোট বা 10-এর কি সমান হবে, অতএব 2 4 6 8 10। তাহলে কয়বার হলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হচ্ছে 5। এই যে দেখতে পাচ্ছ 5। এভাবে মোট 5 বার প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে। ইফ সত্যটি বাদ দিলে আইসিটি রেখাটি কতবার প্রদর্শিত হবে। এক্ষেত্রে পুরো লুপ চলবে যতক্ষণ না সি এর মান কি হয়? 10 হয়। তার মানে 2 4 6 8 10, 10 পর্যন্ত চলবে। তাহলে 10 পর্যন্ত কয়বার চলছে? 5 বার। এই জন্য আইসিটি লেখাটি 5 বার প্রদর্শন করবে। আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা বুঝে গেলাম 159 নম্বর প্রশ্নের উত্তর। এবার চলে যায় হচ্ছে 160 নম্বর প্রশ্নের উত্তর। 160 নম্বরে বলছে
নিচের উদ্দীপকটি পড়ো, 160 ও 161 নং প্রশ্নের উত্তর দাও। ভালো কথা। তো প্রিন্ট অ্যাপ ইন্টার দ্য ভ্যালু অফ মার্ক পার্সেন্ট ডি ইন্টিজার এম পার্সেন্ট ডি স্ক্রিন অ্যাপ, সরি এম এর মানটা স্ক্রিন অ্যাপ করে নিছে প্রিন্ট অ্যাপ, প্রিন্ট প্রিন্ট করছে। উদ্দীপক এম এর জন্য কতবার জায়গা প্রয়োজন? প্রশ্ন হচ্ছে এম এর মানটা হচ্ছে কি বলতো, ইন্টিজার টাইপের। তো ইন্টিজারের এটি ক্ষেত্রে ছিল কত হবে? 2/4 বাইট, তাই না? তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে 2 বাইটও বলতে পারি, 4 বাইটও বলতে পারি, কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে 2 বাইট 4 বাইট যদি অপশন থাকে তাহলে অবশ্যই 2 বাইটকে প্রথমত গুরুত্ব দিবা। বুঝো নাই? কাকে গুরুত্ব দিবা? ইন্টিজার। বুঝছি। মনে করো এখানে 2 না, এখানে আছে 16, তাহলে এখন কাকে অ্যান্সার করতে হবে? 4 বাইটকে। 4 কে 4 কে অ্যান্সার করবো, কারণ আমি দেখছি মাহবুবুর রহমান স্যারের বইয়ে লেখা আছে ইন্টিজার 2/4 বাইট। সেক্ষেত্রে প্রথমে আছে 2, তাহলে আমি খুঁজবো 2 আছে কিনা। 2 যদি না থাকে, অন্য কিছু থাকে, তাহলে অবশ্যই আমি 4 কে অ্যান্সার করবো। তো প্রথমে গুরুত্ব দিবা 2 কে, কারণ ম্যাক্সিমাম বইয়ে 2 4 যদি থাকে তাহলে প্রথমে 2টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার আসি হচ্ছে উদ্দীপক কোন স্টেটমেন্টটি ভুল? কোন স্টেটমেন্টটি ভুল? অনেকগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি, এখানকার মধ্যে কোন লাইনটা ভুল বলো তো দেখি। আপনাদের মধ্যে বলো, এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি, কোন লাইনটা এখানে ভুল আছে? এটুকুর মধ্যে কোন লাইনটা ভুল আছে? আউটপুট দিয়ে বাইর প্রিন্ট এর করতে ওখানে প্রিন্ট অ্যানসার একটা হবে না। পার্সেন্ট ডি এনসাইন ওখানে এম, অ্যানসার হবে না। এনসাইন হবে না, অতএব আমরা বলতে পারি প্রিন্ট অ্যাপ পার্সেন্ট ডি এনসাইন এম, এটা ভুল আছে। এটা সঠিকটা তাহলে কিভাবে হবে? প্রিন্ট অ্যাপে কখনো এনসাইন ব্যবহার করা যায় না। প্রিন্ট অ্যাপ ডি এম সরি এম হবে। প্রিন্ট অ্যাপ পার্সেন্ট ডি ইন ও সুইট। এখানে ইনভার্টেড কমা হবে, কমা দেন হচ্ছে এখানে শুধু এম, এনসাইনটা হবে না, অবশ্যই শেষে সেমিকোলন। তাহলে সঠিক উত্তর আমরা বলতে পারি এখানে নাম্বার নাম্বারটাই ভুল আছে। দেন বলা হয়েছে যে নন ভোলাটাইল মেমোরি কোনটি? তার নন ভোলাটাইল মেমোরি, আমরা বলছিলাম মেমোরি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। তো স্থায়ী মেমোরির আরেকটা নাম আছে, স্থায়ী মেমোরি আরেকটা নাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি কি মেমোরি? নন ভোলাটাইল হার্ড ডিস্ক, ঠিক আছে, হার্ড ডিস্ক তাহলে এটা হলো স্থায়ী। আচ্ছা, তাহলে আমি 2টা ওয়ার্ড ক্লিয়ার করেছি, মনে রাখবা। নন ভোলাটাইল মানে ভুলে না, ঠিক আছে। নন মানে কি ভুলে না, ভোলাটাইল মানে ভোলা, এরকম কিছু বোঝাচ্ছে। মানে যে হ্যাঁ কি তথ্যগুলা স্থায়ীভাবে ধরে রাখে, ভোলাটাইল, TILE। নন ভোলাটাইল মানে হচ্ছে স্থায়ী মেমোরি। নন ভোলাটাইল মানে কি? স্থায়ী মেমোরি। আর ভোলাটাইল শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী। তাহলে বুঝে নাও একটু কাইন্ডলি, ভোলাটাইল হচ্ছে কি অস্থায়ী, আর নন ভোলাটাইল, সরি ভোলাটাইল অস্থায়ী, নন ভোলাটাইল হচ্ছে স্থায়ী। তো এখন এই যে দেখতে পাচ্ছি আমি, নিম্নের কোনটি অস্থায়ী, সরি এখানে বলছে নন ভোলাটাইল মেমোরি কোনটি? র্যাম। র্যাম হচ্ছে অস্থায়ী। অস্থায়ী মানে কি? ভোলাটাইল। এটা হলো ভোলাটাইল। ভার্চুয়াল মেমোরি, এটাও ভোলাটাইল। ক্যাশ মেমোরি, এটাও ভোলাটাইল। বাট হার্ড ডিস্ক হচ্ছে নন ভোলাটাইল। প্রশ্ন হচ্ছে স্যার হার্ড ডিস্ক কেন নন ভোলাটাইল? কারণ হার্ড ডিস্ক তথ্য স্থায়ীভাবে কী থাকে? সংরক্ষিত থাকে। এই জন্য হার্ড ডিস্ককে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। এখন প্রশ্ন হচ্ছে 162 নাম্বার, বলছে যে নিম্নের কোনটি অস্থায়ী মেমোরির উদাহরণ? হার্ড ডিস্ক, র্যাম, ডিভিডি, ইউএসবি ড্রাইভ। হার্ড ডিস্ক, র্যাম, ডিভিডি, ইউএসবি ড্রাইভ। আচ্ছা, নিম্নের কোনটি অস্থায়ী মেমোরি? অস্থায়ী মানে কি? যে সকল মেমোরিতে স্থায়ীভাবে কোনো তথ্য সংরক্ষিত থাকে না। তার মানে হচ্ছে আমরা হার্ড ডিস্ক, এটা তো অবশ্যই স্থায়ী মেমোরি, হ্যাঁ, নন ভোলাটাইল, NB লিখে দিলাম, এটা স্থায়ী মেমোরি। র্যাম হচ্ছে অস্থায়ী।
র্যাম হচ্ছে অস্থায়ী, ডিভিডিও হচ্ছে স্থায়ী, নন ভোলাটাইল। আর ইউএসবি ড্রাইভ এটা হলো নন ভোলাটাইল, মানে হলো এগুলো হলো স্থায়ী। যে এখানে লিখছি নন ভোলাটাইল, বুঝে নিবা এগুলো হচ্ছে কি স্থায়ী মেমোরি। আর যেখানে লিখছি আমি কি ভোলাটাইল, সেটা কি, এটা হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি। কি মেমোরি বলো? অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি, ঠিক আছে। এই ছিল 100 কত নাম্বার প্রশ্নের উত্তর? 63। 163 নাম্বার প্রশ্নের উত্তর। ক্লিয়ার তো না? আচ্ছা, ওকে। তো আমি 162 নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছি, এবার হচ্ছে 163 নাম্বার দেওয়া শেষ। এবার বলছে 164, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি হলো কোনটি? গতি অনেক বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, তাহলে নিচের কোন মেমোরিটি হচ্ছে গতি বেশি কিন্তু কি মেমোরি কম, মেমোরি ধারণ ক্ষমতা কম, মানে কম জিনিস সে ধরে রাখতে পারে। তাহলে এখানে উত্তর কি হবে? রেজিস্টার। সঠিক উত্তর 164 নাম্বার, রেজিস্টার। সঠিক উত্তর আছে র্যাম। কি আছে? সরি ফর দ্যাট, সঠিক উত্তর আছে হচ্ছে আমার কাছে র্যাম। আবার রিপিট, প্রশ্নটা একটু ক্লিয়ার করি, যে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি কোনটি? অবশ্যই র্যাম। তো এই প্রশ্নটা যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি প্রশ্নটা বলছিলাম গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি হলো এরকম মেমোরি। সঠিক উত্তর আগে যেটা ছিল ওটাই রাইট। এখানে আসলে নোটেই ভুল আছে, দেখতে পাচ্ছি। এখানে আমার নোটে দেওয়া আছে র্যাম, আসলে র্যাম হবে না, এখানে সঠিক উত্তর হচ্ছে রেজিস্টার। তো আমি প্রশ্নটা একটু অ্যানালাইসিস করলাম, দেখতেছি সঠিক উত্তর হচ্ছে রেজিস্টারে আছে। তো কি বলা আছে দেখি একটু। বলছে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি হলো এখানে যে মেমোরির গতি সবচেয়ে বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম সেটি হলো রেজিস্টার। তো সঠিক উত্তর তাহলে আমরা বলতে পারি খ নাম্বার। বিস্তারিত দেওয়া আছে ব্যাখ্যা, তো আমরা ব্যাখ্যাগুলো একটু পড়ে নিই, ঠিক আছে। তো পড়ে নেই। দেখতে পাচ্ছ রেজিস্টার সবচেয়ে দ্রুত গতির মেমোরি, সিপিইউর ভিতরে থাকে কিন্তু খুবই কম ডেটা ধারণ করতে পারে। ক্যাশ লেভেল মেমোরি, রেজিস্টারের পর দ্রুততম, তবে ধারণ ক্ষমতা তুলনামূলক রেজিস্টারের থেকে একটু বেশি। হ্যাঁ, এটা হলো ক্যাশ লেভেল মেমোরি। দেন আছে র্যাম, মূল মেমোরি, গতি কম কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি। ভার্চুয়াল মেমোরি সবচেয়ে ধীর গতির কিন্তু ডিস্ক স্পেস ব্যবহার করে। তাহলে সঠিক উত্তর আমরা বলতে পারি রেজিস্টার। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি কোনটি? মানে ঠিক একেবারে সিপিইউর যে কাছের মেমোরি থাকে এটা কোনটি? এখানে আমি দেখতে পাচ্ছি অপশনে দেওয়া আছে রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম এবং ভার্চুয়াল মেমোরি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটাও একটু। তো আমি যেটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি কোনটি, সঠিক উত্তর হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টার আমি এটা মুখ দিয়ে বললাম, এটা যে তোমাকে বিশ্বাস করতে হবে এমনটা না, আমি তোমাদের একবার দেখা দিচ্ছি গুগল থেকেই, চ্যাট জিপিটি থেকে। তো আমরা দেখি সেখানে কি উত্তর দিল। প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি হলো, লেখা আছে সঠিক উত্তর রেজিস্টার। রেজিস্টার হলো প্রসেসরের সবচেয়ে ভেতরে অবস্থিত ছোট্ট এবং অতি দ্রুত গতির মেমোরি, ঠিক আছে। এটা একবারে প্রসেসরের কাছে থাকে। এটি সিপিইউ ডেটা প্রক্রিয়াকরণে সরাসরি ব্যবহৃত হয়। রেজিস্টার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে নির্দেশনা ডেটা সংরক্ষণ প্রক্রিয়াকরণ করা হয়। এরপরে প্রসেসরের কাছাকাছি যে মেমোরিটি থাকে তা হলো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি তার মানে রেজিস্টারের পর যদি বলি সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। মানে যদি এখানে অপশনে রেজিস্টার না থাকতো তাহলে আমরা উত্তর করতাম কোনটা? ক্যাশ মেমোরি, ঠিক আছে। আচ্ছা ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের উত্তর। স্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি। আচ্ছা এটা প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে নিব। কৃষ্ণা বলো এটা সঠিক উত্তর কি হবে?
166 নম্বর প্রশ্ন। কি হলো বলো? কৃষ্ণা। ঘুমাচ্ছি। পারবো না। আচ্ছা, এটা একবারে গ শর্ট। গ 2 আর হার্ড 3 ডিস্ক। হবে। অবশ্যই র্যাম, তোমাকে তো আগেই বলছি র্যাম হচ্ছে একটা কি মেমোরি, অস্থায়ী মেমোরি। সেক্ষেত্রে র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। হ্যাঁ, সেক্ষেত্রে এটা হবে না। তাহলে উত্তর হচ্ছে 2 আর 3, হার্ড ডিস্ক এবং ডিভিডি। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কম্পিউটারের সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? নিচের কোনটি প্রয়োজন? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, মানুষের জ্ঞান। কি বলা আছে ভালো করে খেয়াল করো। কম্পিউটার সংশ্লিষ্ট যে সকল যন্ত্রপাতি আছে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন বলো তো? সফটওয়্যার। অবশ্যই যন্ত্রপাতিকে বলা হয় হার্ডওয়্যার, আর সফটওয়্যার হচ্ছে ওর প্রাণ, ঠিক আছে? কারণ প্রাণ ছাড়া হার্ড ডিস্কগুলোর কোনো দাম নেই, মানে এক কথায় যন্ত্রপাতিগুলোর দাম নেই। তার মানে সঠিক উত্তর হচ্ছে সফটওয়্যার। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? এই প্রশ্নের উত্তর দাও। দেখতে পাচ্ছ 23 সাল এবং 16 সালে আসছিল। বিথি রানী বলেন প্রোগ্রামের ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? 168। দ্রুত বলতে হবে কারণ এগুলো প্রশ্ন সিম্পল। মেশিন ভাষা। অবশ্যই আমরা জানি প্রোগ্রামিং ভাষার দুটি স্তর রয়েছে, একটা হলো নিম্ন স্তর আর একটা হলো উচ্চ স্তর, অর্থাৎ ল লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ল লেভেল ল্যাঙ্গুয়েজ প্রথম প্রজন্মের ভাষাটা হচ্ছে মেশিন ভাষা, অতএব এটাই হচ্ছে সব থেকে সর্বনিম্ন স্তর ভাষা। অতএব সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেন বলা হয়েছে সি প্লাস প্লাস উদ্ভাবন করেন কে? সি প্লাস প্লাস উদ্ভাবন করেন কে? স্টাও স্টপ। সঠিক উত্তর হচ্ছে স্ট্রাউ স্টপ। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, স্ট্রাউ স্টপ। ঠিক আছে। দেন 170 নম্বর বলছে কোনটি মধ্যম স্তরের ভাষা? বেসিক, ফোরটান, কোবল, সি। তাহলে বলো তো এখানে সঠিক উত্তর কি? অবশ্যই হচ্ছে সি। কারণ সি হলো তৃতীয় প্রজন্মের ভাষা। আমরা জানি তৃতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় হচ্ছে মধ্যম প্রজন্মের ভাষা। কেন মধ্যম প্রজন্মের ভাষা বলা একটু খেয়াল করো। দেখো, মোট প্রজন্ম 5টি, 1, 2, 3, 4, 5। তাহলে দুই দিক থেকে বাদ দাও, এটা বাদ দিলাম, এখান থেকে এটা বাদ দিলাম, এখান থেকে এটা বাদ দিলাম, এখান থেকে এটা বাদ দিলাম। তাহলে মাঝখানে কে আছে? 3 আছে। অতএব 3কে বলা হচ্ছে বা তৃতীয় স্তরের ভাষাকে বলা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। এখন সি হলো তৃতীয় প্রজন্মের ভাষা বা তৃতীয় স্তরের ভাষা, এজন্য সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা। দেন 171 নম্বর, উচ্চ স্তরের ভাষার লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? তো এটা বেশ কয়েকবার আমরা দেখতে পাচ্ছি আসছে প্রশ্নটা বিগত সালে। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে পুরো প্রোগ্রাম একসাথে করবে। সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার। দেন এখানে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। তাহলে হোয়াট চিহ্ন স্থানে কি বসবে? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হবে? ভালো করে বুঝে শুনে বলো। কম্পাইলার। কম্পাইলার। মনে করো সি একটা ভাষা, তাহলে সি ভাষাকে অনুবাদ করার জন্য উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে কম্পাইলার। আর অ্যাসেম্বলার তো শুধুমাত্র কি করবে? অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করবে। আর ইন্টারপ্রেটার সি ভাষা ছাড়া অন্যান্য ভাষাকে অনুবাদ করে। হ্যাঁ, লিঙ্কার এটা অনুবাদক না। তাহলে সঠিক উত্তর আমার কাছে আছে হচ্ছে কম্পাইলার। সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার। প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে? সংশোধনের পদ্ধতিকে কি বলে বলো তো? ডিবাগিং। ডিবাগিং। বাগ মানে ভুল, আর ডিবাগিং শব্দের অর্থ ভুল সংশোধন করা। ঠিক আছে, ওকে। তো আমি একটা প্রশ্ন অলরেডি ডিসকাস করার জন্য এখানে আলোচনা করে রাখছি। সেটা হলো যে আমরা বিভিন্ন গাইড বইয়ে কিংবা বিভিন্ন নোটে বা বিভিন্ন জায়গায় দেখছি যে সি ভাষার অনুবাদক কোনটি? তো অনেক জায়গায় লেখা আছে কম্পাইলার, ইন্টারপ্রেটার দুইটাই। আবার কিছু কিছু দেওয়া আছে শুধুমাত্র কম্পাইলার। তো এখন সঠিক উত্তর কোনটা সেটা আমরা এখন একটু ডিসকাস করি। লেখা আছে সি ভাষায় অনুবাদক করতে যে অনুবাদক ব্যবহার করা হয় তা হলো কি? কম্পাইলার। তার মানে এইখানে উত্তর হিসেবে প্রথমে গুরুত্ব পাচ্ছে কে? শুধু কম্পাইলার। ঠিক আছে।
এখানে বলা হয়েছে কম্পাইলার একটি প্রোগ্রাম যা উচ্চতর ভাষা যেমন সি কে একসাথে পুরো ভাষাটা মেশিন ভাষা কি করে অনুবাদ করে। ভালো কথা। তো অতিরিক্ত রান ইন্টারপ্রেটার ধাপে ধাপে লাইন বাই লাইন কোড অনুবাদ করে, যেমন পাইথন পাইথন কিন্তু সি ভাষা কম্পাইলার ব্যবহার করে অনুবাদ করা হয়। তার মানে বুঝতেই পারছো যে যে সকল বইয়ে কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটাই দেওয়া আছে সেই প্রশ্নটা অবশ্যই নিঃসন্দেহে ভুল। হ্যাঁ, আর যে প্রশ্ন শুধুমাত্র কম্পাইলার দেওয়া আছে সেই প্রশ্ন নিঃসন্দেহে সঠিক, কারণ এখানে বিস্তারিতই বলে দিছে সি ভাষা অনুবাদ করতে ব্যবহার করা হয় কম্পাইলার। এবং নিচে আরও সুন্দর বলছে সি ভাষা কম্পাইলার অনুবাদ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ইন্টারপ্রেটার সি ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা হিসেবে পাইথন বা অন্যান্য ভাষার জন্য হতে পারে ইন্টারপ্রেটার ব্যবহার। তো আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা এখন থেকে আপনারা আর কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। দেন চলে আসছে আমি পরবর্তী প্রশ্নে। তাহলে আমরা কম্পাইলার নিয়ে পড়া মোটামুটি শেষ করলাম। এবার আমরা 175 নম্বর প্রশ্নে যাচ্ছি। ফ্লোচার্টের বৃত্তাকার চিহ্নটি বোঝায় কি? বৃত্তকার, বৃত্তকার মানে কি? অর্থাৎ সংযোগ। এই চিহ্নটা, এই যে আমি দেখাচ্ছি এই চিহ্নটা, এটা কিসের প্রতীক? সংযোগ। এটা কি ইনপুট আউটপুট? সংযোগ। নো, এটা শুধুমাত্র সংযোগ। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। দেন চলে যাচ্ছে ঘ নাম্বার, সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, এখানকার মধ্যে কোনটি হচ্ছে লাইব্রেরি ফাংশন? মানে এখানে ফাংশন কোনটা বলো তো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, প্রিন্ট হচ্ছে অবশ্যই একটা ফাংশন। সাম নামের কোনো ফাংশন আছে? নো। ইফ নামেরও কোনো ফাংশন নাই, আর এভারেজ নামেরও কোনো ফাংশন নাই। আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছে পরবর্তী, স্ক্রিন অ্যাপ এর জন্য কোন হেডার ফাইলটি সংযুক্ত করা হয়? স্ক্রিন অ্যাপ এর জন্য কোন হেডার ফাইলটি সংযুক্ত করা হয়? এটার উত্তর দিবে হচ্ছে কে দিবে? সুস্মিতা, বলো। স্টুডিও। প্রিন্ট অ্যাপ স্টুডিও স্ক্রিন অ্যাপ, স্কোপ। ইয়েস। সঠিক উত্তর হচ্ছে stdio ডট এস। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, কারণ stdio ডট এস এর অধীনে 4টি হেডার ফাইল রয়েছে। তার মধ্যে স্ক্রিন অ্যাপ, প্রিন্ট অ্যাপ, গেট অ্যাস আরেকটা ছিল ফুটেজ, ঠিক আছে। স্ক্রিন অ্যাপ, প্রিন্ট অ্যাপ, গেট অ্যাস, ফুটেজ আমি শর্টকাটে লিখতেছি, এত কিছু লেখার সময় নেই, এই জন্য দ্রুত শেষ করে দিচ্ছি। দেন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি ডেটা টাইপ? নিচের কোনটি ডেটা টাইপ? কোনটা বলো তো? ডবল। ডবল। অবশ্যই ডাবল হচ্ছে ডাবল ডেটা টাইপ। দেন ডেটা পরবর্তী টাইপ। প্রশ্ন আসছে, ফ্লোট ডেটা টাইপ কতবার জায়গা দখল করে? দেখতে পাচ্ছ কতবার এরকম টাইপের প্রশ্নগুলো আসে। ফ্লোট, কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তরটা দিয়ে আসলাম, বলো তো কি হবে উত্তর? 4 বাট। সঠিক উত্তর হচ্ছে 4 বার। এবার 179 নাম্বার, ফ্লোটিং ফ্লোটিং ডেটার ফরম্যাট, ফ্লোটিং ডেটা ফরম্যাট স্পেয়ার কোনটি? অবশ্যই আমরা জানি ফ্লোটিং এর জন্য পার্সেন অ্যাপ। সঠিক উত্তর হচ্ছে পার্সেন অ্যাপ। দেন 180 নাম্বার, সি ভাষায় পার্সেন অ্যাপ কোন ধরনের অপারেটর? সি ভাষা, এই যে দেখতে পাচ্ছ, এটি কোন ধরনের অপারেটর? অ্যারিথমেটিক্স, লজিক্যাল, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট। তো আমরা বিভিন্ন অপারেটর অলরেডি তোমাদের হাতে নোট দিয়ে দিছি। সেক্ষেত্রে এটি হচ্ছে কোন অপারেটর? অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক অপারেটর, রাইট। সঠিক উত্তর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। নোটের সুন্দর মতো দেওয়া আছে কোনটা কোন ধরনের অপারেটর। কাইন্ডলি ওইখানে অপারেটরগুলো একটু কি নিবা, মুখস্থ করে নিবা। দেন 181 নাম্বার প্রশ্নের উত্তর দিবে হচ্ছে কৃষ্ণারানী, বলো। নিচের কোনটি সঠিক চলক? নিচের কোনটি সঠিক চলক কোনটি? খ নাম্বার। কত নাম্বার? খ। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। কেননা আমরা যখন চলকের হচ্ছে ডিক্লারেশন নিয়ে নিয়ম কানুন শিখছিলাম তখন বলেছিলাম যে কখনো অঙ্ক দিয়ে চলক ডিক্লার হতে, শুরুতে চলক অঙ্ক দিয়ে শুরু হতে পারে না, অতএব এটা ভুল। তারপরে বলছিলাম মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না, অতএব যেহেতু নাম্বার থেকে 1 এখানে একটা স্পেস আছে, তো অতএব এটাও সঠিক নয়। তারপর এখানে আন্ডার স্কোর যদি হতো তাহলে সঠিক ছিল, যেহেতু আন্ডার স্কোর নয় সেহেতু এটাও সঠিক নয়। আর এখানে নাম্বার 1 সঠিক, কারণ এখানে কোনো স্পেস নাই। দেন চলে যাচ্ছে 182 নাম্বার। এখন বলো 182 নাম্বার সঠিক উত্তর কোনটি? খ নাম্বারটা হবে। আচ্ছা, খ নাম্বার, শিওর?
শিওর। ওকে, প্রশ্ন হচ্ছে খ নাম্বারটা কেন? কারণ আমি একটু ব্যাখ্যা দিই। কারণ আমি বলছিলাম স্পেশাল ক্যারেক্টার হিসাবে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। কি ব্যবহার করা যাবে? আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, কিন্তু অন্য কিছু ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার এট দ্য রেট আছে, এটা হতে পারে না। তারপর এখানে মাঝখানে স্পেস আছে, এটাও হতে পারে না। এটা আবার হাইফেন, এটাও হতে পারে না। যদি আন্ডারস্কোর থাকতো তাহলে সঠিক। হ্যাঁ, এটাও হতে পারে না। তার মানে আমরা বলতে পারি রোল 107, এটা রাইট। ক্লিয়ার? আচ্ছা, চলকগুলো অবশ্যই আপনি বড় হাতের ছোট হাতের যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এটা ডাজ নট ম্যাটার। বড় হাতেরও দেওয়া যাবে, ছোট হাতেরও দেওয়া যাবে। কথা বুঝেন নাই? ওকে, দেন পরবর্তী প্রশ্নে আসি। ডেটা টাইপ ইন্টিজার ফরম্যাট স্পেয়ার কোনটি? ডেটা টাইপ ইন্টিজার ফরম্যাট স্পেয়ার কোনটি? ফরম্যাট স্পেয়ার কোনটি? পার্সেন্ট সি, পার্সেন্ট আই, পার্সেন্ট ডি? অবশ্যই পার্সেন্ট ডি। আর 17টা এমসিকিউ আছে, 100 আমরা দেখতে পাচ্ছি 83 নম্বরে আছে। দেন চলে আসছে 184 নাম্বার, নিচের কোনটি সঠিক চলক? আবারও সেম কোশ্চেন। তাহলে এখানে এটা হতে পারে না, দেখতে পাচ্ছ মাঝখানে স্পেস, এটাও হতে পারে না। এটা হবে রাইট, আন্ডার স্কোর আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দেন 185 নাম্বার, 185 সি পরিমাণ ডেটা আউটপুটের জন্য কি ব্যবহার করা হয়? আউটপুটের জন্য কি ব্যবহার করা? অবশ্যই প্রিন্টএফ। দেন 186 নাম্বার প্রশ্ন উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি 186 নাম্বার প্রশ্নে লেখা আছে যে ইন্টিজার এ সমান 3, তার মানে এর মানটা দেওয়া আছে 3, এবং এখানে বলা আছে বি ইকুয়াল 2 ইন্টু এ। তার মানে এর জায়গা যদি আমি 3 বসাই দিই, খেয়াল করো ক্যালকুলেশনটার দিকে, খেয়াল করো। বি ইকুয়াল, যে লেখা আছে বি ইকুয়াল 2 ইন্টু এ, তার মানে বি ইকুয়াল 2 ইন্টু এর মানটা হচ্ছে দেখা যাচ্ছে 3 আছে, তার মানে 3 দুগুণা কত হবে? 6। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 6, একবারে সিম্পল অঙ্ক। উদ্দীপক প্রোগ্রামটি রান করলে বি এর মান কত দেখাবে? তার মানে এর মান বসাই দিব 3, 3 দুগুণা 6, কত সহজ দেখতে পাচ্ছ। দুইবার আসছে, তাও আবার সেম প্রশ্ন। এবার আসো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি রিলেশনাল অপারেটর? নিচের কোনটি রিলেশনাল অপারেটর? অবশ্যই খ নাম্বার হবে। কারণ আমরা নট ইকুয়ালকে সি প্রোগ্রামে এভাবে প্রকাশ করি। হ্যাঁ, এই যে মনে করে এ আর বি, এ নট ইকুয়াল বি, তার মানে এ আর বির মধ্যে কি নির্দেশ করে? সম্পর্ক নাই, এ আর বির মানটা সমান নয়, এক্ষেত্রে আমরা নট ইকুয়াল। কিন্তু বাট এই জিনিসটা যদি আমি সি প্রোগ্রামে লিখি তাহলে কিভাবে লিখতে হয়? এক্সক্লামেশন মার্ক ইকুয়াল। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেন বলছে কোনটি রিলেশনাল অপারেটর? এখানে রিলেশনাল মানে সম্পর্কযুক্ত অপারেটর, অবশ্যই সমান। যেমন আমি এ ইকুয়াল বি, বি, তাহলে আমি যখন এই জিনিসটা সি প্রোগ্রামে লিখবো তখন এ ইকুয়াল ইকুয়াল দুইবার দিতে হবে। এই বিষয়ে আপনাদের বোঝানো হয়েছিল আগে। দেন পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? তো স্ট্রিং এর ক্লাস আসলে আমাদের জন্য অতটা প্রয়োজনীয় না। তারপর দেখতে পাচ্ছি বিগত বোর্ডে আসছিল, তাও একটু মানে ধারণা নিবা। স্ট্রিং এর জন্য হচ্ছে 187 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা সম্ভবত ঘ নাম্বার হবে, দেখি শিওর হয়নি আমি। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে এই ফাংশনটা। স্ট্রিং টাইপের যদি কোনো কাজ আসে তাহলে এর জন্য যে ফাংশনটা ব্যবহার করে সেটা হচ্ছে str মনে রাখবে এটা একটু। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? কি বলছে আবার? দুইটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? সেক্ষেত্রে 188 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার, strcmp, অর্থাৎ strcmp। তো এই যে দুইটা প্রশ্ন আমরা দেখলাম, এই দুইটা প্রশ্ন আসলে তোমাদের পড়ানো হয়নি। আসলে এগুলো একটু আমার কাছে আননেসেসারি মনে হয়। তারপরে দেখতে পাচ্ছি বোর্ডও আসছে, যেহেতু বোর্ডে আসে সেক্ষেত্রে একটু মুখস্থ বিদ্যার মতো পড়ে নিও। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমি যে প্রশ্নটার উত্তর দিলাম strpn, এখানে আসলে টাইপিং মিস্টেক আছে,
এটা হবে STRLN, ঠিক আছে, স্টারল্যান্ড। তো আমি একটু তোমাদের যাচাই করেছি, আমার এটা আসলে ভুল ছিল, যে প্রমাণ দিচ্ছি। তো দেখো এইখানে যে আমি এখানে প্রশ্নটা দিছি, ওখানে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য নিচে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়। উত্তর সে কি বলছে দেখি। বলছে যে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য, অপশনগুলো দিচ্ছে, বলছে এখানে কোনো সঠিক ফাংশন নেই, দৈর্ঘ্য বের করার জন্য সঠিক ফাংশন হলো STRLEN হবে, STRL, তার মানে এখানে এটা ভুল আছে। এই বিকল্প নেই, তবে সবগুলো এখানে দেখতে পাচ্ছি ভুল। মানে সঠিক উত্তর হচ্ছে STRLEN হওয়ার কথা। আমরা একটা গাইড বইও চেক দিয়ে দেখলাম, এখানে STRLEN আছে, কিন্তু আমাদের এটা টাইপিং মিসিং ছিল নোডে। পরবর্তী প্রশ্ন STRPN, এটা সরি STRCMP, হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে। তো একটু প্রশ্নটার দিকে খেয়াল করো, দুইটা প্রশ্ন দুই রকম বলছে। একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য, যদি একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য বলে, তাহলে সঠিক উত্তর হচ্ছে STRLEN। আর যদি বলে দুইটি স্ট্রিংয়ের তুলনা করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে STRCMP। তো আমি নিচে একটু তোমাদের সি প্রোগ্রামিং এর একটু নোট দেখাচ্ছি, এটা একটু জাস্ট মনে রাখবা। STRLEN এটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করে, STRCPY এটি স্ট্রিং কপি করে, STRCAT দুটি স্ট্রিং যোগ করে, STRCMP দুটি স্ট্রিং তুলনা করে, STREV স্ট্রিং উল্টো করে। তো এইটুকু জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবো। এগুলো হচ্ছে সাধারণত স্ট্রিং লাইব্রেরি ফাংশন। তো আমি এটা একটু স্ক্রিনশট দিলাম। দাঁড়াও, ওকে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, একই ধরনের ডেটা সংরক্ষণ করে, একই ধরনের ডেটা সংরক্ষণ করে, সঠিক উত্তর হচ্ছে অ্যারে। হ্যাঁ, এখানে একই ধরনের বা সমজাতীয় এরকম থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে অ্যারে হবে। দেন পরবর্তী প্রশ্নে, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়। উত্তরে এইটাও সেম প্রশ্নের উত্তর অ্যারে। এবার পরবর্তী প্রশ্ন বলছে যে 191 92 প্রশ্নের উত্তর দাও। তো ইন্টিজার a, বি, বি এর মান দেওয়া আছে, তার মানে এইখানে আমাদের কি বলছে, প্রিন্ট %a, প্রোগ্রামের আউটপুট কত, তার মানে আউটপুটটা বের করতে বলছে। আউটপুট বলতে কার মানটা, এর মানটা কত, a ইকুয়াল বি মডুলাস 5। এখন এই মডুলাস মানে কি, মডুলাস মানে হচ্ছে বি এর মানটাকে ভাগ ভাগশেষ। করতে হবে, বি এর মানটাকে ভাগ করে ভাগশেষ যে মানটা পাবো সেটা হচ্ছে কার মান, এর মান। তাহলে 5কে যদি 10 দ্বারা ভাগ করি, খেয়াল করো, 5কে যদি আমি টু। সরি 10কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দুগুণা হচ্ছে আমাদের 10, ভাগশেষটা হচ্ছে জিরো। 0, তার মানে এর মানটা কত হবে, 0। মনে রাখবা এরকম যদি থাকে তাহলে ভাগশেষটাই হবে এর উত্তর। তাহলে আমাদের বির মান 10, 10কে যদি 5 দ্বারা ভাগ করি, ভাগ করে ভাগশেষ পাচ্ছি 0, তার মানে সঠিক উত্তর হচ্ছে 0। ভুলে আবার 2 দিও না, অনেক স্টুডেন্ট 2 দেয়, কারণ ওরা মনে করে যে বি আর 5 ভাগ করলে তো স্যার 2 হয়। আমার এখানে তো এটা ভাগ বসার কথা না, মানে ভাগ শেষ বসার কথা, তাহলে উত্তর হচ্ছে 0। আচ্ছা, দেন বলছে সি প্রোগ্রামিং ভাষা হলো, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, অবশ্যই সি একটি কেস সেন্সিটিভ ভাষা। সি একটি মধ্যম স্তরের ভাষা, অবশ্যই সি একটি মধ্যম স্তরের ভাষা। সি একটি উচ্চতর ভাষা, অবশ্যই সি একটি উচ্চতর ভাষা। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তিনটাই। দেন পরের প্রশ্নে, নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে, অপারেটরের পরে কেবল একটি সত্য থাকবে, সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি সত্য হবে, সত্যটি সত্য হলে পুরো সত্য মিথ্যা হবে। 193 নম্বর প্রশ্ন, নট অপারেটরের ক্ষেত্রে অপারেটরের পরে কেবল একটি সত্য থাকবে, সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি সত্য হবে, সত্যটি সত্য হলে পুরো তথ্যটি মিথ্যা হবে। 193 সঠিক উত্তর হচ্ছে, আমার কাছে আছে এখানে ঘ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এটা একটু কনফিউজিং কোশ্চেন, একটু মুখস্থ করে নিও। সঠিক উত্তর ক খ, অনেক কথায় 1 2 3 তিনটাই হবে। দেন পরে প্রশ্নে আসি, বিগত সালে আসছিল কি এটা, দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ডে আসছিল, যেহেতু বোর্ডে আসছিল সেক্ষেত্রে একটু ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি। তো আমরা নট অপারেটরের ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হচ্ছে তিনটাই, অপারেটরের পরে কেবল একটি সত্য থাকবে, সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি সত্য হবে, সত্যটি
সত্য হলে পুরো সত্যটি মিথ্যা হবে। আসলে এটা একটু বুঝাই দিই ভালো করে। এখানে নট বলতে নট গেটকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? নট গেট, অর্থাৎ লজিক্যাল যে নট দেখছিলাম 3.2 এ, মনে আছে 3.2 এ আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় নট গেট বলতে কি বুঝাইছিলাম? যদি আমি হ্যাঁ 0 ইনপুট দিই তাহলে আউটপুট পাবো কি 1, অর্থাৎ ইনপুট যদি আমার ট্রু হয় তাহলে আউটপুট হবে TRU না, সরি, ইনপুট যদি আমার ট্রু হয় তাহলে আউটপুট হবে আমাদের ফলস। যদি ইনপুট আমি ফলস দিই তাহলে আউটপুট দিবে আমাদের হচ্ছে বিপরীত ট্রু। সেক্ষেত্রে এখানে বলছে সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি কী হবে, মানে সত্যটি যদি আমি কন্ডিশনে যদি কী দিই মিথ্যা দিই তাহলে আমাদের আউটপুটটা দিবে হচ্ছে সত্য। আর যদি আমি সত্যটি কী দিই সত্য দিই তাহলে পুরো পরের সত্যটা হবে মিথ্যা। হ্যাঁ, তো এই সিস্টেমে বলা হয় যে একটা সত্য হলে একটা মিথ্যা, একটা মিথ্যা হলে একটা সত্য। অপারেটরের পরের কেবলটি প্রথমে সত্য দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমি এটা অ্যানালাইসিস করে উত্তরটা তোমাদের দেখাচ্ছি, সঠিক উত্তর আসলে কি বলছে। তো তোমরা একটু জাস্ট পড়ে নিবা, বুঝাই দিছি অলরেডি, দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি লজিক্যাল অপারেটর সঙ্গত বিশেষ নট গেট অপারেটর নিয়ে কাজ করে। প্রশ্নটি বলছে নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে অপারেটরের পরে কেবল একটি সত্য হবে, তার মানে উত্তর এটাও সঠিক। অপারেটর একটি বুলিয়ান সত্য এর উপর কাজ করে, এটি একটি মাত্র সত্য উল্টিয়ে দেয়, অর্থাৎ ট্রু থাকলে কি করে ফলস। সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি সত্য হবে, অর্থাৎ যদি কন্ডিশনে মিথ্যা হয় তাহলে কন্ডিশন পরেরটা কী হবে সত্য। বলছে 3 নাম্বার সত্যটি সত্য হলে পুরো সত্য কী হবে মিথ্যা। আবার তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে তিনটাই। আশা করি বোঝা শেষ। 193 দেন 194। 194 নাম্বার প্রশ্নে বলছে একটা ম্যাথ দিছে i=1, আই এর মানটা 6 থেকে ছোট, i প্লাস প্লাস। তো আমি বলছিলাম যখন যখন এরকম কন্টিনিউ বা কি থাকবে ব্রেক থাকবে তখন এই কন্ডিশনের দিকে আর তাকানোর দরকার নাই। সেক্ষেত্রে আমরা কোন কন্ডিশনের দিকে তাকাবো? এখান থেকে এই কন্ডিশনের দিকে তাকাবো। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উত্তরটা হওয়া উচিত 4, শুরু হবে 1 থেকে, দেন যেহেতু এক এক করে ব্যবধান i প্লাস প্লাসে তার মানে 2, পরেরটা 3, আর কন্টিনিউ শব্দটি থাকার কারণে 3 চলার পরে সে আরেকবার কন্টিনিউ করবে, তার মানে 4 পর্যন্ত কন্টিনিউ করবে। 1 2 3 4, তার মানে কয়বার হলো? একবার, দুইবার, তিনবার, চারবার। সঠিক উত্তর হওয়া উচিত 4। দেখি আসলে 4 হয় কিনা। 193 না, ইয়েস, সঠিক উত্তর হচ্ছে 4। ঠিক আছে, তো এটা কি বুঝাই দিতে হবে আর একটু? মনে রাখবা যখন ব্রেক শব্দটি থাকবে এখানে। লাগবে না, বুঝছি। ইয়েস, এখন মিলে গেছে উত্তর, সঠিক উত্তর 4। এবং তারপরও তোমার কিছুক্ষণ আগে যে পদ্ধতিটার কথা বললাম সে পদ্ধতিও করা যাবে। আরেকটা পদ্ধতি আছে, ওটা আসলে শর্টকাট ছিল, এটা হচ্ছে একটা রিয়েল পদ্ধতি। তো সেটা কি? সেটা হলো আমি একটু বুঝাচ্ছি এই সাইডে, যে দেখো আই সমান কত আছে 1, আই সমান দেওয়া আছে 1, দেন কতক্ষণ পর্যন্ত চলবে? 6 6 থেকে ছোট, পর্যন্ত 6 থেকে ছোট বলছে। ছোট। ঠিক আছে, তার মানে এক এক করে হুম বাড়বে, 2 3 4 5, তার মানে 1 থেকে কতক্ষণ পর্যন্ত চলবে 5, কারণ এখানে কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল নাই। আয়ের মানটা কিন্তু 6 থেকে হুম কি ছোট, তার মানে 1 থেকে কত ছোট 5, তার মানে 1ও পর্যন্ত। চলবে 2ও চলবে। তো তিন নাম্বারে চলার সময় সে দেখতেছে ইফ ইকুয়াল কিন্তু এটা হচ্ছে আই হুম সমান সমান কত এটা 3, 3 নিচে দেওয়া থ্রি আছে কি কন্টিনিউ, নিচে দেওয়া আছে কি কন্টিনিউ। কন্টিনিউ। যখন যে এটা মানটা বাদ এখানে যাবে, দেওয়া থাকবে, এটা বাদ যাবে। হ্যাঁ করে আমার কলেজ যদি হয়ে এখানে গেল। 4 থাকতো আচ্ছা তাহলে ভালো চতুর্থবার এটা কি যেত স্কিপ করতো, স্কিপ। বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ। স্কিপ মানে এটা আর বাদ। এই জায়গা ধরে গেছে চাই ঠিক আছে, তুমি তাহলে বলছিলে কি? আমরা দেখতে পাচ্ছি আম, এটা যদি সে স্কিপ করে চলে যায় 1, 1-এর পর 2, তাহলে 3 স্কিপ করলো, কেন করলো? এই যে এই সত্যটি দিয়ে কন্টিনিউ করতে বলছে, তো সেক্ষেত্রে এটা মানে স্কিপ ওখানে করে, যে থাকবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। স্কিপ করবে, রাইট। সে তোমার মানটাকে স্কিপ করবে কিন্তু, বুঝেন নাই? যদি আয়ের মানটা আমি হুম এখানে কি দিতাম অবশ্যই। 7 দিতাম, তাহলে তাহলে না যে 7
7 দিতাম, তাহলে 7 কে স্কিপ না স্যার, 7তম মান বুঝেন নাই, স্কিপ। সেটা স্কিপ করবে। তাহলে এখানে 3 ছিল, তাহলে 3তম মান কোনটা? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা কত? তৃতীয়। তৃতীয়। তাহলে তৃতীয়তম মান বা 3 নাম্বার মানটাকে সে কি করবে? স্কিপ করবে। 3কে কি করবে? স্কিপ করবে। এটাকে স্কিপ করবে, তাহলে সঠিক উত্তর আমাদের দেখাবে 1 2 4 5। তাহলে কয়বার হলো? 3 4 বার। 1 2 4 5। এই ক্ষেত্রে আমাদের 4 সঠিক বার। উত্তর 4। এই তো যে এই যে মুখে স্টাইলটা আমি এখন বুঝাইলাম, এটা অনেকে হয়তো বুঝতে পারে না বা ব্যস্ত হয়। তো সেক্ষেত্রে তাদেরকে আমি সহজ করে বলে দিই যে যখন আপনাদের এরকম কন্টিনিউ কিংবা ব্রেক থাকবে, তখন এই সত্যটি দেখার দরকার নাই। তখন আপনি এখান থেকে দেখবেন আয়ের মানটা কত আছে? 1। ঠিক আছে? তার মানে কতক্ষণ পর্যন্ত চলবে? 3 পর্যন্ত। 1 2 3। আরেকবার বাড়াই দিবা। কন্টিনিউ মানে আরেকবার কি দিবা? বাড়াই দিবা। তাহলে আরেকবার বাড়াই দিলে কত হলো? আর যদি এখানে কন্টিনিউ না ব্যবহার করে কি করতাম? ব্রেক ব্যবহার করতাম, তাহলে উত্তর কত হইতো? 3 3 3। হইতো। যেহেতু এখানে কন্টিনিউ বলছে, তার মানে 3 যাওয়ার পর আরেকবার যাবে। সঠিক উত্তর হচ্ছে 4। দেন 195 নম্বর প্রশ্ন। প্রোগ্রামটি ভেরিয়েবল মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করে? প্রোগ্রাম ভেরিয়েবলগুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করে? কত বাইট জায়গা বলো তো? ভেরিয়েবলগুলো মোট কত বাইট জায়গা দখল করে? ভেরিয়েবল মানে কি? চলক। তাহলে এখানে চলককে অবশ্যই আই। তাহলে আইকে কি দ্বারা নির্দেশ করা হয়েছে? ইন্টিজার। তাহলে ইন্টিজার কত বাইট জায়গা দখল করে? মোট কত বাইট জায়গা দখল করে? 8 বাইট, 12 বাইট, 16 বাইট, 20 বাইট। কত নম্বর প্রশ্ন ছিল? এবার 96 করবেন। ওকে। তাহলে আমরা 195 নম্বর প্রশ্নের উত্তর বললাম হচ্ছে জায়গায় 8 বাইট। দেন পরের প্রশ্ন বলছে প্রোগ্রামটি রান করলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে? খুবই সিম্পল কোশ্চেন। আই ইকুয়াল 3, কতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা চলবে? 20-এর থেকে ছোট বা 20-এর সমান। তার মানে 3 থেকে শুরু, 20 পর্যন্ত চলবে। কত কত করে বাড়বে? 3 3 করে বাড়বে, কারণ ব্যবধানটা হচ্ছে 3 করে বাড়বে। 3। তারপর কি হবে? তারপর কি হবে বলো তো? 4 5 6 7 হবে। 3 থেকে 7 হলে তো কয়বার হয়ে গেল? 4 বার হয়ে গেল, রাইট কিনা? 7 টাকা দিবেন। না 3 6 হবে না। 3 3 6 9 6 9 6 12 15 18 21 তো হবে না স্যার। 20 পর্যন্ত চলবে। 18 21 হবে না, কেন হবে না? কারণ 21 কন্ডিশন ওভার না করে ফেলছে। সেক্ষেত্রে সঠিক উত্তর হওয়া উচিত 1 6 2 3 4 5 6। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 6। প্রিন্ট ট্যাপ আইসিডি স্টেটমেন্টের পূর্বে ইফ ইকুয়াল ইকুয়াল 12 আই ইকুয়াল ইকুয়াল 18 কন্টিনিউ ব্যবহার করলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত করবে? ইয়েস, আমি যে পরের যে কিছুক্ষণ আগে যে একটা এমসিকিউ বুঝাইছিলাম, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এই জিনিসটা আমরা এখন কাজে লাগাই, দেখি সঠিক উত্তরটা মিলাতে পারি কিনা। বলছে প্রিন্ট অ্যাপ আইসিটি স্টেটমেন্টের পূর্বে যদি আমরা এই কন্ডিশনটা ব্যবহার করি, ইফ আই ইকুয়াল ইকুয়াল 12 আই ইকুয়াল ইকুয়াল কি 18 ব্যবহার করি, তাহলে সঠিক উত্তর আমার কি হবে? তো আমি ওই প্রশ্নটা লিখে ফেলি, যেখানে আমি কন্ডিশনটা লিখছিলাম আই ইকুয়াল 3। আই ইকুয়াল কত? 3। কতক্ষণ পর্যন্ত চলবে? 20 পর্যন্ত। তার মানে আই ইকুয়াল হচ্ছে 3 6 9 12 15 18 21 পর্যন্ত যাবে না, কারণ 21 হচ্ছে 20-এর থেকে এগিয়ে যাবে, বড়। প্রশ্ন হচ্ছে এখানে কাকে কাকে সে স্কিপ করবে? সুন্দর মতো দেখো, এখানে লেখা আছে কি কন্টিনিউ আছে না স্যার? আর এই কন্টিনিউ থাকার কারণে এখানে যেহেতু ইফ কন্ডিশন বলছি, ইফ আই ইকুয়াল ইকুয়াল 12 আবার আছে 18, তার মানে 12 মানটাকে, তার মানে 12 মানটাকে সে কি করবে? স্কিপ। আর কাকে স্কিপ করবে সে? 18কে স্কিপ করবে।
তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে আমাদের একবার, এই দুইটা স্কিপ করবে মানে কি বাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার, দুইবার, তিনবার, চারবার। সঠিক উত্তর হচ্ছে 4। তো দেখি আমাদের সঠিক উত্তর 4 কিনা। 197 নাম্বার পেজ। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, বুঝছো এই প্রশ্নটা? আমার নিজেরই এটা একটু কনফিউজ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কি ক্লিয়ার হতে পারছি যে পরের ব্যাখ্যাটা থেকে। পরের কোন ব্যাখ্যাটা? ওই যে যেখানে কন্টিনিউ থাকবে ওই আর জিনিসটাকে যদি স্কিপ হচ্ছে করবে। আগের নিয়মে করি, হবে না, মিলবে না। কারণ এখানে কন্ডিশন আছে, দেখো মানে একবার আগের 12, নিয়ম না একবার কি করলে হবে না। 18। দেখো 12 একবার আর কি আছে, 18 12 আর 18। বুঝো নাই? বুঝছি হ্যাঁ, এখন, বুঝছি 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 বুঝছি। পরের এটা থেকে পরের কি যেটা আমি সঠিক বুঝাইছি, পরের যে বুঝতে এই এমসিকিউটার ক্ষেত্রে পরের যে ব্যাখ্যাটা দিলাম ওইটা ছিল রাইট এবং সঠিক ব্যাখ্যা। হুম। আর আর ওই ব্যাখ্যাটা আমাদের এই এমসিকিউটার ক্ষেত্রে কি দিচ্ছে, কাজে লাগতেছে। আমি এবং এটা কাজে গুগলে দিচ্ছি। গুগল চ্যাট জিপিটি সার্চ দিছি, আমি পরের যে নিয়মটা বুঝাইলাম এটা কিন্তু আমি ওইখান থেকে হিন্সটা পাইছি যে এটার অ্যান্সারটা কি ধরনের হবে, ব্যাখ্যাটা। সে সুন্দর মতো ওইভাবেই ব্যাখ্যাটা দিছে। তোমরা চাইলে দেখতে পারো। আমি তোমাদের কি করতেছি, তোমাদের আমি চ্যাট জিপিটি থেকে দেখা দিচ্ছি অ্যান্সারটা। আমি যেভাবে বললাম যে আসলে ঠিক ওইভাবে উত্তরটা কিনা। জাস্ট একটু ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও, আমি দেখা দিচ্ছি। তার তো নিশ্চিত উত্তর হবে, আশা করা যায়। এই যে ভালো করে খেয়াল করো, অর্থাৎ আই হবে, এখানে কন্টিনিউ হবে 12। দেখো 12 এবং 18, ঠিক আছে, কন্টিনিউ হবে, ফলে আইসিডি লেখাটা স্কিপ করবে। আইসিডি লেখাটা স্কিপ করে কখন কখন করবে? 18 আর 12, 18 বাদ যাবে। খেয়াল করো এই মানগুলো সে প্রথমে লিখছে আমার মতো, 3, 6, 9, 12, 15, 18। তো এখান থেকে সে যেহেতু কন্টিনিউর ভিতরে লেখা ছিল কি 12 আর 18, তাহলে এই 12 আর 18 কে সে কি দিছে, বাদ দিছে, লিখে দিছে যে এখান 12 আর 18 কি যাবে, বাদ যাবে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 3, 6, 9, 15। তাহলে 3, 6, 9 মোট কয়বার হলো? 4বার। বুঝতে পারছি? তার মানে বুঝতেই পারছো কত সুন্দর করে ব্যাখ্যাটা দিছে। তো আপনারা কি লাইনে আছেন নাকি টাইম ওভার? আসি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে না পারছি হয়নি না। এখন 15 আমাদের মিনিট। কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু জানা হলো। দেন পরের প্রশ্নে আসি। হ্যাঁ ভাই বলছে অনেক অনেক ইম্পর্টেন্ট, এখনো যেটা আমি পেটে নিজেই কনফিউজ ছিলাম, এটার ব্যাখ্যা আমি নিজেই জানতাম না। তো দয়া করে আমি যদি কোনোদিন ভুলে যাই তুমি একটু মনে করে দিবা, স্যার এইভাবে আপনি বুঝাইছিলেন। দেন চলে যাই পরের প্রশ্নে। সি ভাষায় লেখা উদ্দীপকের আউটপুট কত হবে? উদ্দীপকটাদের আউটপুট কত হবে? এই যে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক, তাহলে আউটপুট আমার কত হবে? খেয়াল করো, আয়ের মানটা হচ্ছে আই ইকুয়াল 1, কতক্ষণ পর্যন্ত চলবে? 10 পর্যন্ত চলবে, ঠিক আছে, 10 পর্যন্ত চলবে। এর ব্যবধানটা হচ্ছে কত? এক এক করে বাড়বে। বাট এইখানে লেখা আছে অ্যাশ ইকুয়াল আবার কত? 2। তার মানে অ্যাশের একটা মান দেওয়া আছে 2। অ্যাশ ইকুয়াল অ্যাশ প্লাস আই, তার মানে অ্যাশ ইকুয়াল অ্যাশের মানটা আমাদের কত 2 ধরতে হবে? আসে না 2। 2 হ্যাঁ কত ধরতে হবে? 2 2। 57 উত্তর হবে নাকি? 2, তারপর হবে 3, না 4, 57 হবে 5, ঠিকই তো কইছে 6, এই উপরে 55 আর 2 কতক্ষণ পর্যন্ত যাবে? 7, তারপরে হচ্ছে আর 10 8, 9, 10। সবগুলাই যোগ করে তো কত হবে? এলা 2 থেকে 55 শুরু। প্রশ্ন তো ভাইয়া, স্যার এখানে লেখা ভাই একটা কিছু বাদ যাবে। i সমান সমান 1 আছে না? 1 টাও তো হবে। 1 স্যার। থেকে শুরু করতে হবে আর 10 পর্যন্ত যোগ করতে হবে তারপর পরে ওটা তাহলে 55, 55 আর 2 হচ্ছে 57। 57 হ্যাঁ ওভাবে হবে আবার রিপিট। 1 থেকে 10 পর্যন্ত যোগ হলে 55, আর এর মান 2। 55 সাথে i এর মানটা যোগ করলে এর মান, 57 আর i এর মান হচ্ছে 55, যোগ করলে 57। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 57। 57 কি হবে? যে আমরা যে হচ্ছে আয়ের মানটা 1 থেকে চলবে, 1 থেকে শুরু করবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, অ্যান্সার হচ্ছে 55। যেহেতু বলছি অ্যাশের মানটা 2 আরও যোগ করতে হবে, সেক্ষেত্রে এখানে আরও 5-এর সঙ্গে 2, 55-এর সঙ্গে 2 যোগ, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 57।
তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের 57। বলছি আয়ের মানের পরিবর্তনের জন্য আউটপুট হবে, তাহলে আয়ের মানের জন্য পরিবর্তনের আউটপুট কোনটি হবে? কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট হবে? 199 নম্বর প্রশ্ন। ক এই নাম্বার? প্রশ্নটা মিসিং আছে নাকি? আই ইকুয়াল টু আয়ের মানটা 2 করে বাড়াইতে হবে। তো আমাদের অ্যান্সার কিন্তু কত লাগবে? 57 লাগবে, তাই তো? ভাই তো এখানে দেখি তো আউটপুট কত হবে বলে তো দেয়নি না, কিভাবে বুঝবো? তার আয়ের মানের মানে কোন কন্ডিশনটা যদি আমরা ব্যবহার করি, এই যে আয়ের জায়গা যদি আমি এখানে কি ব্যবহার করি, 2, আর এখানে ভাইয়া ঠিকই দেখেন, যদি শেষে বলে দিত যে আয়ের কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট এত হবে, তাহলে তো আমি বুঝতে পারতাম, তার কিন্তু আয়ের আউটপুটটা কোন কিছুই মানের না। পরিবর্তনে আউটপুট এত হবে, এত বলতে কোনটা? ওই যে আগের যে উদ্দীপকটা পড়লাম 57 হয়েছিল না আগেরটা, বুঝেন নাই? হ্যাঁ, আয়ের কোন মানে পরিবর্তনে বুঝছি, আউটপুট বলেন হবে, দেখি। কোন মানে পরিবর্তনের জন্য আয়ের কোন মানে পরিবর্তনের জন্য আউটপুট হবে, আউটপুট কত হবে? উত্তর হচ্ছে ওই 57। দেখি আমরা 2 থেকে শুরু করি। ভাইয়া ওখানে, ভাইয়া 57 প্রশ্নটা তো মিসিং গেছে। আউটপুট আছে, 57 তো আউটপুট আছে, আয়ের আনো মান কেন পরিবর্তন করতে যাব? তার দেখেন এখানে ভাই আমি আপনার যদি প্রশ্নটা মিসিং ওয়াইট গেছে। ওয়াইট আমি বুঝাচ্ছি, সাইলেন্ট করো একটু, সবার মাইক্রোফোন মিউট করো। প্রশ্নটা আমি একটু প্রশ্ন বুঝাচ্ছি, মাইক্রোফোন মিউট করো। মনে করো আমি এই যে এস মান দিলাম না, ঠিক আছে? এখন আমি এখানে কি মানগুলো, কোন মানগুলো ব্যবহার করলে, এখানে এটা দিলাম না, পরের প্রশ্নটা দিলে বলছে যে আয়ের কোন মানটা দিলে আউটপুটটা আগের প্রশ্নটার মতো হবে, মানে 57 হবে। তো আমি একটু জাস্ট টেস্ট করি যে দেখি আমার এখানে আয়ের মানটা 2 ধরলাম, আয়ের মানটা কত ধরলাম? 2। ব্যবধানটা আমি এই 2 করে, হ্যাঁ, অর্থাৎ আই প্লাস কি ধরলাম? 2। এই কন্ডিশনটা চালাইলাম, দেখি আমার এখন উত্তর 57 আসে কিনা। তার মানে 2, 4, 6, তারপর কি আসবে আমাদের? 8, তারপরে কি 10, যোগ করে তো কত হচ্ছে? সব মিলে যোগ করো। 10, 8, 18, 18, 6 কত? 24। 10, 8, 18, 18, 6 হচ্ছে 32। 24, 24, 4, 28, 28, 2 কত? ভাইয়া 30। ভাইয়া কি বলো? প্রশ্নটাতে এই মিসিং আছে। প্রশ্নটা ও প্রশ্ন দেওয়া এমসিকিউ আছে একবার কিন্তু। ভুলে আছে, এখানে প্রশ্নটা দেওয়া আছে আয়ের কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট 32 হবে। আচ্ছা হ্যাঁ, 32 আউটপুট হবে, রাইট। 32 হবে। তাহলে এখন প্রশ্নটা ঠিক এইভাবে আছে। দেওয়া আছে। আচ্ছা আমার তাহলে এখানে টাইপিং মিস্টেক ছিল, 32 হবে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে ক নাম্বার? এখানে তাহলে 32 ভালো শব্দটা লাগছে। থাকবে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ বিথিরানে। তাহলে আমরা একটু খেয়াল করি, আবার রিপিট। তাহলে আমাদের এই মানটা যদি ব্যবহার করি, আয়ের মানটা 2 দিই এবং আই প্লাস কত দিই? 2 দিই। তাহলে আমরা হিসাব করে দেখি 10, 18, 24 আর 10 আর 8, 18, 18, 24, 24, 4, 28, 28, 2, 30। 30 হচ্ছে তো। ওই সরি, আর এখানকার 2। এস এর মান 2, 2, ইয়েস। তাহলে 32। 30, ওই যে এর মান 2, এখানে হলো 30, ওই এর মান হচ্ছে কত? 2। তাহলে 30 সব মিলে হলো 32। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে 151 থেকে 199 নাম্বার পর্যন্ত প্রশ্নের সলিউশন করলাম। দেখতে পাচ্ছ আর কোনো এমসিকিউ নাই এই অধ্যায়ে। তো আজ থেকে আমাদের এই অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমরা একটা পরীক্ষার আয়োজন করব, চেষ্টা করব পঞ্চম অধ্যায় থেকে, শুধুমাত্র পঞ্চম অধ্যায় থেকে 100 এমসিকিউ পরীক্ষা নেওয়ার। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।